শুভ সকাল। সিট ডাউন। মঙ্গলবারে পড়া দিয়েছিলাম কি বিলাসী অপরিচিতা গল্পের প্রথম পেজ, তাই না? বিলাসী গল্পের দিছিলাম। আহারে, আমরা তো অপরিচিতাই তো শেষ করিনি। হ্যাঁ, কই শেষ করলাম? আমি তো ভাবছি আমি অপরিচিতা গল্পই শেষ করিনি। তোমরা কি বিলাসী গল্প পড়ে আসছো? তাহলে তো একটা মিস্টেক হয়ে গেল আমাদের। যাই হোক, আমাদের যদি বিলাসী গল্প পড়ে থাকো তাও ভালো, আর আমাদের অপরিচিতা যেহেতু আগেই পড়া হয়ে গেছে, আমরা একটু আলোচনা করছিলাম। তাহলে এখানে দেখো, গল্প আর ছোট গল্প। তো বিলাসী গল্প তুমি শেষে যাও নাই, শেষে পড়ছো? শেষ পর্যন্ত পড়ো নাই। ওখানে না, ওই যে মৃত্যুঞ্জয় আর বিলাসী, মৃত্যুঞ্জয় ওখানকার নায়ক আর বিলাসী হচ্ছে কি নায়িকা, এরা দুইজনে কিন্তু মারা যায়। মৃত্যুঞ্জয় মারা যায় কিসে? সাপের কামড়ে, সাপের দংশনে। আর বিলাসী ওর বিরহে, যে ও ছাড়া তো পৃথিবীতে থাকতে পারবে না, ও নিজে আত্মহত্যা করে। তার মানে এইখানে ফিনিশড, তাই না? গল্পের আর কিছু শোনার আগ্রহ আছে? আর কিছু আগ্রহ নাই, মানে বিলাসীও শেষ, মৃত্যুঞ্জয়ও শেষ। কিন্তু তুমি যদি যখন অপরিচিতা গল্পটা পড়বা, তখন দেখবা যে কল্যাণী কি আছে, কল্যাণীও বেঁচে আছে, অনুপমও বেঁচে আছে, কিন্তু তাদের মধ্যে মিল হয়নি, তাই না? তা এখন আমাদের দর্শক হিসাবে বা আমাদের শ্রোতা হিসাবে আমাদের জানার ইচ্ছা থাকে এর পরবর্তীতে ওদের কি হলো, তাই না? যে কল্যাণী আর অনুপমের কি হলো, তারা কি পরবর্তীতে এক হয়ে গেল নাকি? এই যে একটা আকাঙ্ক্ষা রেখে কি করছে, লেখক ছেড়ে দিছে, তাই না? তাহলে এই যে এই দুইটার মধ্যে কি পার্থক্য দেখলাম? একটা হচ্ছে মিল দিয়ে দিছে, তাই না? যেভাবে হোক মিল দিয়ে দিছে, আর দর্শকের আকাঙ্ক্ষা নাই শোনার পরে এর পরবর্তীতে কি হবে, তাই না? কিন্তু তোমার আমাদের অপরিচিতা গল্পে দর্শকের আকাঙ্ক্ষা থাকতেছে যে এর পরবর্তীতে এদের কি হলো। এটা হচ্ছে ছোট গল্প এবং গল্পের মধ্যে পার্থক্য। ছোট গল্প সম্পর্কে, ছোট গল্প হচ্ছে কি বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি শাখা হচ্ছে ছোট গল্প। আর ছোট গল্পের সার্থক ছোট গল্পকারকে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্পকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের নাম কি? ছোট গল্পের নাম কি? ঘাটের কথা, তাই না? ঘাটের কথা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প, আর এখানে এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প। তো ছোট গল্পের, যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে আমরা বলি ছোট গল্পের ব্যাখ্যা কি, ছোট গল্প কাকে বলে, তিনি একটি কবিতা লিখছেন। এই কবিতাকেই ছোট গল্পের ব্যাখ্যা হিসাবে ধরা হয়। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, অজস্র বিস্মৃতি রাশি, প্রত্যাহ যাইতেছে ভাসি, তারি দু চারটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তথ্য নাহি উপদেশ, অন্তরে অতিক্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। শেষ হয়ে মনে হবে হইল না শেষ, তাই না? এই যে আমাদের যদি বিলাসী গল্প পড়ি, শেষ হয়েও আমাদের কিন্তু শেষ হইল না, আমাদের একটা আকাঙ্ক্ষা থেকে গেল, তাই না? এর মধ্যে আবার আর যে রিস নামের একজন ছোট গল্প বিশেষত, সে বলছে কি, ড্রামেটিক, ফুল অফ অ্যাটমসফিয়ার অ্যান্ড অ্যাবভ অল কনসিস। হ্যাডসন আরেকজন গবেষক, তিনি বলেছেন, এ শর্ট স্টোরি মাস্ট কন্টেইন ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইনফর্মিং আইডিয়া। এদিকে এডগার অ্যালান পোয়ের মতে, যে গল্প অর্ধ হতে 1 বা 2 ঘন্টার মধ্যে এক নিঃশেষে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প বলে। H.G. ওয়েলস বলেছেন যে ছোট গল্প সাধারণত 10 বা 50 মিনিটের মধ্যে শেষ করা বাঞ্ছনীয়। তো এই ছোট গল্প, এবং এর মধ্যে ছোট গল্পের সাথে সাথে কিন্তু আমাদের গল্প আসবে, গল্পের সাথে সাথে চলে আসবে উপন্যাস, তাই না? উপন্যাস, ছোট গল্প সবই কিন্তু আমরা এখন, তার চেয়েও বলো আগে সাহিত্য কাকে বলে, না? সাহিত্য কিন্তু সাহিত্যের শাখা। আমরা যে কথা বলতেছি না,
এই কথাগুলোও কিন্তু সাহিত্য। এগুলো যদি আমরা সুন্দরভাবে ডেকোরেট করে উপস্থাপন করতে পারি, এগুলো সাহিত্য হবে, তাই না? মানুষের গল্প শোনার প্রবৃত্তি বা বলার প্রবৃত্তি অনেক আগের থেকে। মানুষ মুখে মুখে গল্প বলতো, যখন মানুষ ভাষা পারতো না তখনও কাল্পনিক বা ইশারার মাধ্যমে গল্প বলতো। তার মানে গল্পের সৃষ্টি অনেক আগের থেকে, তাই না? তার মধ্যে তোমার আধুনিককালে শুরু হয়েছে উপন্যাস। উপন্যাসও তার ইতিহাস অনেক পুরানো, 2000 বছরের ইতিহাস হচ্ছে উপন্যাসের। বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক উপন্যাস হচ্ছে কি জানো? বঙ্কিম চট্টোপাধ্যায় রচিত দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, যা 1865 সালে প্রকাশিত হয়। তবে এর আগে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় রচিত নববাবু বিলাস 1825 সালে প্রকাশিত হয় এবং হ্যানা ক্যাথেরিন মুলেন্স রচিত ফুলমণি ও করুণার বিবরণ প্রকাশিত হয় 1852 সালে এবং প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রকাশিত হয় 1858 সালে। এগুলোকেও বাংলা সাহিত্যের উপন্যাস হিসাবে বিবেচনা করা হয়, তবে এক্ষেত্রে বিতর্ক রয়েছে। এর মধ্যে এইগুলো হচ্ছে বাংলা সাহিত্যের উপন্যাস। তাহলে উপন্যাস হচ্ছে কি? বৃহৎ আকার ধারণ করবে, বড় থাকবে, তাই না? একটা জীবনের পূর্ণাঙ্গ রূপ। তুমি যেমন একটা জীবনে ধরো, তোমার যদি জীবনটাকে উপন্যাসে রূপান্তরিত করতে চাও, তাহলে তুমি কলেজে ভর্তি হলে, কলেজ থেকে পড়ালেখা করলা, বাসায় গেলা, বাসায় কি কাজ করলা, এরকম সব কিছু থাকবে। কিন্তু ছোট গল্পে একটা মাত্র গল্প থাকবে, এর মধ্যে অন্য কোনো গল্প থাকবে না। ক্যারেক্টার বা চরিত্র থাকবে সীমিত, তাই না? আর গল্প যেটা হচ্ছে, সেটার মধ্যে তোমার কাহিনী অনেকগুলো থাকতে পারে, কিন্তু উপন্যাসের মতো এত বিস্তার আলোচনা হবে না। তোমরা যদি ছোট গল্প পড়ো, পোস্টমাস্টার, আজকে যে বলে বললাম পোস্টমাস্টার, যে তোমরা যদি দাও সার্চ দিয়ে দেখবা পোস্টমাস্টার, এটা তোমাদের লেখা না, কিন্তু রবীন্দ্রনাথের পোস্টমাস্টার পড়বা, দেখবা ওখানে কত সুন্দরভাবে একটা পোস্টমাস্টার একটা গ্রামে আসে, সেখানে তার দেখাশোনার জন্য এক মানে বালিকা থাকে, তার নাম হলো রতন। তা সে ওই পোস্টমাস্টার তাকে পড়ালেখা শেখায় বা তার দুঃখের কথা শেয়ার করে সবসময়, তাদের মধ্যে একটা কি হয়, একটা মায়া জন্মায়, তাই না? কিন্তু এক সময় পোস্টমাস্টার রোগে আক্রান্ত হয়। সেই রোগে আক্রান্ত হওয়ার পরে সে মানুষ যখন রোগে আক্রান্ত হয় তখন তো সেবা কামনা করে, কেউ একটু সেবা করুক, কেউ একটু শুশ্রূষা করুক, তাই না? তো সে এরকম ভিন দেশে থাকে, তারও কিন্তু এরকম মনে হচ্ছিল কেউ একজন আমাকে সেবা করুক। তখন এই বালিকা রতন কি করে, তার সেবা করে, ডাক্তার ডেকে আনে, তার সব কিছু ই করে, তাদের মধ্যে একটা মায়ার বন্ধন হয়। কিন্তু এক সময় পোস্টমাস্টার চিঠি লেখে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে, এখানে আমার থাকা পসিবল না, এখানে অস্বাস্থ্যকর পরিবেশ, আমাকে এখান থেকে বদলি করা হোক। এবং তারা সেটা মঞ্জুর করে। মঞ্জুর করার পরে তারা বলে তাহলে ঠিক আছে, তাকে চলে যেতে হবে কলকাতায়। তখন সে রতনকে বলে, রতন আমি তো কালকে চলে যাব। তো রতন কিচ্ছু কথা বলে না, চুপ করে থাকে সেদিনের মতন। তাহলে সকালবেলা যাবে, এখন কখন যাবে সেটা কিন্তু রতন বলে নাই। এজন্য তাকে করলে সকাল নদী থেকে পানি এনে তাকে গোসল করার জন্য সব কিছু করে। তারপর রতন ওর পায়ে ধরে কান্নাকাটি করে, দাদাবাবু আমাকে কি আপনার সঙ্গে নিয়ে যাওয়া যায় না? তখন সে হাস্যোচ্ছলভাবে বলে, এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব, সে নিতে পারবে না। কিন্তু এই যাওয়ার পরে যখন সে নৌকায় উঠে, নৌকার থেকে যখন চলে যায়, তখন তার যে রতনের যে ভাবমূর্তি তার চোখের সামনে ফুটে ওঠে এবং সে একবার মনে মনে ভাবে যে আমি যাই, রতনকে নিয়ে আসি। তারপরে সে আবার বলে, পৃথিবীতে এরকম কত বিচ্ছেদ ঘটেছে, কত মৃত্যু ঘটবে, তাই না? পৃথিবীতে কে কাহার, এই যে একটা উল্লেখ, পৃথিবীতে কে কাহার, আসলে এই পৃথিবীতে কেউ কারো নয়, তাই না? এখানে পোস্টমাস্টার বলে, মনে মনে বলে, পৃথিবীতে কে কাহার। এই যে এখানে শেষ হয়ে যাচ্ছে, পোস্টমাস্টারও চলে যাচ্ছে, রতনও চলে যাচ্ছে। রতন কী করে, রতন ওই পোস্ট অফিসের পাশে সারা কান্নাকাটি করে ঘুরতে থাকে, যে সে মনে মনে ভাবে হয়তো বা পোস্টমাস্টার আবার ফিরে আসবে, দাদাবাবু আবার ফিরে আসবে। কিন্তু এটা ভ্রান্তি। এই যে এই গল্পের কিন্তু কি হলো, এই গল্পের কিন্তু পরিসমাপ্তি কি হলো, একেবারে পরিপূর্ণ হইল না, তাই না? আমাদের জানার ইচ্ছা থাকে যে পোস্টমাস্টার রতন আসলে কি হলো, রতন কি পোস্টমাস্টার কি আবার ফিরে এসেছিল, তাই না? এই যে একটা আকাঙ্ক্ষা থাকে, ছোট গল্পে এরকম আকাঙ্ক্ষা থেকে যাবে। তুমি যদি এরপরে মৃণালিনী পড়ো, মৃণালিনী নামে এক কি বলবো মহিলা ছিল, সে অসুস্থ হয় বা কি এরকম একটা হয়, তাকে মৃত্যু ঘোষণা করে, তাকে শ্মশানে নিয়ে যায়, কিন্তু সে সেখানে জীবিত হয়ে ওঠে।
সে যেখান থেকে জীবিত হয়ে ফিরে আসে যখন, তখন সবাই তাকে মানতেই চায় না যে না এ মারা গেছে, কেউ ভয় পায় এরকম। মৃণালিনী কি বলবে? মৃণালিনী তারপর সামনে পুকুরের ঘরের সামনে যে পুকুর থাকে সেখানে পানিতে ডুবে মারা যায়। তখন রবীন্দ্রনাথের একটা কথা থাকে, মৃণালিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। মরিয়া প্রমাণ করলো সে মরে নাই, কারণ সবাই তো ভাবছিল সে মারা গেছে, তাই না? এটা প্রমাণ করার জন্য কি হলো, তাকে আবার মরতে হইল। এই যে মরিয়া প্রমাণ করল। এই ছোট গল্পের এরকম কিছু থাকবে। তাহলে ছোট গল্প এবং উপন্যাসের মধ্যে আমরা তফাৎ খুঁজে পাচ্ছি, তাই না? তফাৎটা মোটা দাগে যদি আমরা তফাৎটা দেখি তাহলে কি বলবো? ছোট গল্প ছোট হবে, গল্প একটু বড় হবে, আর উপন্যাস তার চেয়েও বিস্তর বড় হবে। আমরা যদি এখন বলি দেখো, তুমি যদি অপরিচিতা গল্পের আকার দেখো, তারপরে তুমি বিলাসী দেখো, বিলাসী অপরিচিতার চেয়ে বড় না? আবার বিলাসীর থেকে তুমি যদি যাও লাল সালুতে, লাল সালু আরও বড় না? তাহলে এখানে আমরা ছোট গল্প এবং উপন্যাসের মধ্যে তফাৎটা খুঁজে পাচ্ছি, তাই না? প্রত্যেকটা ছোট গল্পই গল্প, কিন্তু অনেক প্রত্যেকটা ছোট গল্প না। বোঝা গেল? প্রত্যেকটাই মানে ছোট গল্প যেগুলো আছে সেগুলো গল্প, কিন্তু ছোট গল্প কখনো গল্প হতে পারে না। ছোট গল্পের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি আমরা কেবলই বললাম, ছোট প্রাণ, ছোট কথা, ছোট হ্যাঁ কবিতাটা বললাম না? ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, অজস্র স্মৃতিরাশি প্রত্যাহ যাইতেছে ভাসি, তারই দু চারটি অশ্রু জল, নাই ঘটনার ঘন ঘটা, নাই বর্ণনার ছটা। তাই না? এই যে এখানে রবীন্দ্রনাথ শেষ হয়ে হইল না শেষ, সাঙ্গ করি মনে হইবে শেষ হয়ে হইল না শেষ, এটা হচ্ছে আমাদের ছোট গল্প। এখন তোমরা যে বিলাসী গল্পটার, আসলে এটা আমার ভুলে গেছে, আমাকে পড়া উচিত ছিল, তোমাকে বলা ছিল অপরিচিতা গল্পের প্রথম পৃষ্ঠা পড়ার জন্য। আমরা বলছি বিলাসী, যাক বিলাসী পড়ে আসছো তোমরা, কি বুঝছো ওখানে? এটা তো তুমি এক পেজ বাইরে চলে গেছো, তাই না? মৃত্যুঞ্জয়তে একজন মৃত্যুঞ্জয়, তুমি মনে অনেকখানি পড়ছো, এর জন্য বিয়ে টিয়ে চলে গেছো ওইখান থেকে, তাই না? মৃত্যুঞ্জয় ছিল এই বিলাসী গল্পের নায়ক, সে ছিল ব্রাহ্মণ, তাই না? হ্যাঁ, সে সাপুরিয়ারকে কি করে, সাপুরিয়ার মেয়ের নাম থেকে বিলাসী, সেই বিলাসী কি করে, সেই বিলাসী তাকে সেও রোগাক্রান্ত হয়, সেই বিলাসী তাকে কি করে, সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তোলে। আর এই মৃত্যুঞ্জয়ের ছিল একজন চাচা, এদিকে থাকে অনুপমের মামা আর এদিকে মৃত্যুঞ্জয়ের চাচা, দুইজনই ভিলেন, তাই না? এইখানেও মৃত্যুঞ্জয়ের হলো অনুপমের মামা যেমন স্বার্থলোভী ও অর্থলোভী, ওইদিকে ওর খুড়ো বলছে যে খুড়ো নাকি, খুড়ো অর্থলোভী। তাদের যে বাগান ছিল, বাগানটা কত বিঘা? 20-20 বিঘা। এই 20-20 বিঘা বাগান ছিল আম কাঁঠালের বাগান, আর এটা দিয়েই কি হতো, মৃত্যুঞ্জয়ের পড়ালেখা, খাওয়া টাওয়া সব চলতো, তাই না? আর এই বাগানের প্রতি লোভ ছিল এই খুড়োর, তাই না? তাহলে আমরা গল্পটা একটু আবার সামনে চলে আসে, আমরা অপরিচিতার মধ্যেই থাকি, অপরিচিতা শেষ করি আগে, তাই না? তারপরে আমরা বিলাসীতে যাব। এখন ব্যাপার হচ্ছে কালকের থেকে তোমাদের কিন্তু রুটিন চেঞ্জ করা হবে। শনিবার থেকে তোমাদের রুটিন, রবিবার থেকে তোমাদের ক্লাস শুরু হবে 10টায়। ভাবছো এটা ভালো হবে? 10টায় শুরু হলে ভালো হবে? 10টায় শুরু হবে, এবং আর একটা কারণ আছে, 10টা আগে এখন 45 মিনিট ক্লাস হতো না, এরপরে 55 মিনিট ক্লাস হবে। রবিবার এবং বুধবার তোমাদের ছুটি হবে 3টায়, আর বাকিগুলো দিনে ছুটি হবে 2টা 10, এখনকার মতোই আর কি। কারণ এটা হচ্ছে কি, আমাদের স্কুলের সাথে তোমাদের যে একটা সামঞ্জস্য করতে হবে, কারণ স্কুলের ক্লাস শুরু হয় 10টায়, শেষ হয় 55 মিনিট, 10টা 55-তে, তাই না? প্রথম ক্লাস, তা আমাদের ওই 10টা 55-তে প্রথম ক্লাস শেষ হবে, দ্বিতীয় ক্লাস শুরু হবে 10টা 55-তে, তাই না? এরকমভাবে আমাদের চলবে। এটা প্রথমে একটু ব্যতিক্রম, মানে পরিবর্তন সবসময় মানুষের কাছে অবাক লাগে, তাই না? কিন্তু পরিবর্তনই সত্য, এই পরিবর্তনটাই চলতে থাকবে সব জায়গায়, আর কিছুদিন পরার পরে ওটাই আমাদের অভ্যস্ত হয়ে যাবে, তাই না? আমরা কি বলছি, প্রথম বলছিলাম কি, ম্যান ইজ এ সার্ভেন্ট অফ হ্যাবিট, ম্যান ইজ এ সার্ভেন্ট অফ হ্যাবিট ফার্স্ট। তারপরে আগে বলছিলাম কি, ফার্স্ট উই মেক আওয়ার হ্যাবিট দেন আওয়ার হ্যাবিট মেক আস। প্রথমে আমরা হ্যাবিটটা তৈরি করে নিতে হবে, আমরাও এই যে রুটিনটা, আমাদের হ্যাবিটটা তৈরি করে নিতে হবে, তাই না? তারপরে আমাদের এটা চলতে চাওয়া থাকবো। যাই হোক,
তোমাদের তো আর হ্যাবিট হয় না, তোমরা তো প্রথম কয়েকদিন এসে 9:30 ক্লাস করতেছো, এর আগে তো 10টায় ক্লাস করে আসতো, তাই না? এটা রিসেন্টলি হইলো। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে তারও আগে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে। সিলেবাস দেওয়া একটু দেরিই হবে, কারণ যেহেতু নতুন বই আসেনি এখনও, নতুন বইয়ে কি থাকবে না থাকবে এখনও সেটা আমরা বলতে পারতেছি না। তবে আমি যেটা বলবো, তোমাদের ইসের যে সিলেবাসটা হচ্ছে কি, আমরা প্রথমে গল্প 4টা থাকবে আমাদের। প্রথমে হচ্ছে নব্য লেখক দিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্রের নব্য লেখক দিগের প্রতি নিবেদন। কত দেখো, বই আনছো কেউ? আছে না? দেখো তো সূচিপত্র, দেখো নব্য লেখকগণের প্রতি নিবেদন, প্রথম দিকেই আছে, গদ্য অংশ দেখো। পাইছো? কি আছে? নব্য লেখকগণের প্রতি নিবেদন, তারপরে অপরিচিতা, তারপরে বিলাসী, আর আমার পথ, কাজী নজরুল ইসলামের আমার পথ। হয়েছে কটা? হয়েছে 4টা। এই 4টায় আমরা প্রথম অর্ধবার্ষিকে পড়ব। অর্ধবার্ষিকে এই 4টা আমরা পড়ব। কি কি আছে? নব্য লেখকগণের প্রতি নিবেদন, তারপরে কি আছে? অপরিচিতা, তারপরে বিলাসী, আমার পথ। এই 4টা। কবিতা থাকবে সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারেই পরে মনে, নাকি? এই 4টা থাকবে। তাহলে আমরা 4টা পেলাম, তাই না? আমরা দ্বিতীয় পত্র যখন শুরু করব, দ্বিতীয় পত্র বলে দিব আমরা কোথার থেকে পড়বো আর কোথার থেকে পড়বো না। তবে আমাদের এখন আমরা পড়তেছি অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা, তাই না? তো রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা 2টা পাচ্ছি। কি কি? একটা হচ্ছে অপরিচিতা আর একটা হচ্ছে সোনার তরী, তাই না? নজরুলেরও আমরা 2টা পাচ্ছি, একটা হচ্ছে আমার পথ আর একটা কি? বিদ্রোহী। এই যে এই 4টা আমরা এই প্রথম 6 মাসে পরে শেষ করব, তাই না? আর এজন্য তোমাদের সহযোগিতা আমার খুবই কাম্য, অবশ্যই তোমরা সহযোগিতা করবা। তাহলে এখন যদি আমরা বলি, তোমরা কি ছোট গল্পের পার্থক্য বুঝতে পেরেছো? ছোট গল্পের পার্থক্য, ছোট গল্প এবং উপন্যাসের পার্থক্য বুঝতে পেরেছো? আমাদের যদিও এটা এখন প্রয়োজন নেই, তবে আমাদের এটা কিন্তু না বুঝলে আমরা ছোট গল্প পড়ে শেষ করতে পারবো না, বুঝতে পারবো না ছোট গল্প কোনটা। এরপরে আমরা পড়বো প্রবন্ধ কোনটা, যেমন নব্য লেখকগণের প্রতি নিবেদন অথবা আমার পথ, এটা হচ্ছে প্রবন্ধ। আর গল্প কোনটা? বিলাসী গল্প, তাই না? আমরা 3 প্রকারের, এখানে গদ্যের মধ্যে আমাদের 3 প্রকার, সাহিত্য শাখার মধ্যে 3 প্রকার আছে। কি কি আছে? ছোট গল্প আছে, আর প্রবন্ধ আছে, তাই না? আর আমরা যদি সহপাঠে যাই, আমরা উপন্যাস পাবো, সেখানে উপন্যাসও আছে এবং নাটকও আছে, তাই না? আমরা আপাতত উপন্যাস এবং নাটক পরে পড়ব, এবং এইখান থেকে আমরা যদি 2টা গল্প এবং 2টা কবিতা শেষ করতে পারি, তারপরে আমরা সেকেন্ড পার্টে ঢুকবো, ঠিক আছে? আমরা এখন বিলাসী কি পড়বো? বিলাসী না, সরি, বারবার বিলাসী আসে কেন? অপরিচিতা, মানে আমাদের কল্যাণীর কথা বলবো। কল্যাণী আমাদের, যে আমরা কালকে বলছিলাম, কল্যাণী ছিল একজন শিক্ষিত মেয়ে, তাই না? এবং সমাজ সচেতন, এবং সে কি বলছিল? সে একমাত্র মেয়ে, সে তার নিজের বিয়ে নিজেই ভেঙে দিয়েছিল, তাই না? কি জন্য? অনুপমের জন্য। অনুপমের মামা ছিল কি? অনুপম ছিল ব্যক্তিত্বহীন, আর তার মামা ছিল কি? অর্থলোভী, তাই না? এজন্য সে এই বিয়েটা ভেঙে দিয়েছিল। এরকম প্রতিবাদ মেয়েদের করা উচিত, তাই না? অন্যায়ের প্রতি এই যে প্রতিবাদ করছে, এটা তো অনুপম সারা জীবনই এর দুঃখের মধ্যে থেকে যাবে, আহারে আমার বিয়েটা ভেঙে দিল, এরকম কথা হইল। সে একবারে দেখবা তাকে সাজায় নিয়ে গেছিল, অলংকারের দোকান হিসাবে তাকে নিয়ে গেছিল, সব কিছু পড়া ছিল, ডাক ডোল এই বাজি সাজি মায়েরা তাকে নিয়ে গেছিল, কিন্তু বিয়ে ভেঙে গেল, তাই না? রবীন্দ্রনাথ, আমরা কালকে বলছিলাম রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত গল্প কোনটা? ভিখারিণী। আর রবীন্দ্রনাথের শেষ গল্প কোনটা? মুসলমানের কাহিনী, নাকি?
মুসলমানের কাহিনী। আর একটা হচ্ছে কি, রবীন্দ্রনাথের সার্থক ছোট গল্প কোনটা? প্রথম সার্থক ছোট গল্প কোনটা? ঘাটের কথা নাকি? ঘাটের কথা। এগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে অপরিচিতা গল্পের নায়ককে? অনুপম। আর নায়িকার নাম কি? কল্যাণী। এগুলো তো মনে রাখতে হবে। কল্যাণীর বাবার নাম কি? শম্ভুনাথ সেন। আর যদি বলি অনুপমের বাবার নাম কি? অনুপমের বাবার নাম দেয়া নাই, সে ওকালতি করতো, তাই না? অনুপমের মামার নাম আছে কি? অনুপমের মামারও নাম নাই। আন্দামান দ্বীপপুঞ্জ এখানে বলছে যে কলকাতার বাইরের জগৎটা মামার কাছে আন্দামান দ্বীপপুঞ্জ। মানে সে এতটাই কূপমণ্ডুক। কূপমণ্ডুক কাকে বলে? যার একটা ছোট সীমানার মধ্যে যার গতি, তার চলাফেরা, তাই না? তাকে কূপমণ্ডুক বলে। এতটুকু কূপমণ্ডুক। সেই কূপমণ্ডুক নিজেকে, সবাই যারা ছোট জায়গায় থাকে না, এরা নিজেকে খুব চালাক মনে করে। এটাই ফুটে উঠছে কোথায়? এর মামার চরিত্রে। সে ছোট জায়গার মধ্যে থাকে, কলকাতার বাইরে কখনো যায়নি, সে মনে করে কি এটাই পুরো জগৎ, এবং নিজেকে অনেক চালাক মনে করে। সেই চালাকের পরিণাম সে খুঁজে পেয়েছে, ভালো মতন চালাকির পরিণাম খুঁজে পেয়েছে। তাকে অপমান করা হয়েছে, পরবর্তীতে তাকে সেখান থেকে বের করে, মানে তার যে কর্তৃত্ব ছিল সেটাও ছিল না, ছিল। তাকে তখন অনুপম আর গুনতো, অনুপমও গুণ নাই কিন্তু লাস্টে। অনুপমও কইছে আমার এই মামার বুদ্ধি নেওয়া যাবে না। তাকে সবাই মনে করতো কি ভগবানের এজেন্ট, তাই না? বলতো আমাদের ভাগ্য ভগবানের প্রধান এজেন্ট হচ্ছে আমার মামা। তা সে এমনভাবে চলতো, সে মনে করতো আমি কখনোই ঠকবো না, আমাকে কেউ ঠকাতে পারবে না। এই জন্য সে কী করছিল? সোনার ইগুলো তালিকা করছিল এবং মাপ করতে গেছিল। আর এই মাপ করাতেই তার সবচেয়ে বেশি বদনাম হয়েছে, তাই না? অতি চালাকের গলায় দড়ি। তাহলে আমরা কালকে আমাদের পড়াটা থাকবে কি? অপরিচিতা গল্পটা আমাদের পুরোটাই পড়া থাকবে, ঠিক আছে? অপরিচিতা গল্পটা পুরোটা পড়ে আসবা। আর ওখান থেকে যারা প্রশ্ন লিখে নিয়ে আসবে, তোমরা খালি তো মাথা নাড়াও, পড়ে আসছো? পড়ছো আজকে? কি পড়ছো মারুফ? হ্যাঁ, বিলাসী গল্প কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাই না? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখক পরিচিতি পড়ছো? লেখক পরিচিতি। তাহলে সে কত বছর বয়সে সন্ন্যাসী গ্রহণ করে? 24 বছর বয়সে। তাহলে লেখক, যদি আমাদের এই যে চট্টোপাধ্যায় এইভাবে যদি একটু পড়ো, আমার কথা একেবারে ফুল পড়া লাগবে না, যদি আমাদের হাইলাইট পয়েন্টগুলো মনে থাকে আনাফ। হাইলাইট পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে, আর এগুলোই তোমাদের প্রশ্নে আসবে। যেমন আমি যদি বলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে, মানে কত বছর বয়সে সন্ন্যাসী গ্রহণ করে, এখন দিলাম 24, 25, 23, 22, তোমার এখান থেকে বাইর করতে হবে। তুমি কি বলবা? 24 বছর বয়সে, তাই না? বসো। আবার এখানে যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্প কত সালে প্রকাশিত হয়, তাই না? কত সালে প্রকাশিত হয়? 1284 সালে, তাই না? আর আমরা হিসেব করে দেখছিলাম 593 যোগ করে দেখছিলাম 1877, তাই না? তাহলে 1877 সালে কোন গল্প প্রকাশিত হয়? ভিখারিণী প্রকাশিত হয়। এবং ভিখারিণী প্রকাশের মাধ্যমে সে আত্মপ্রকাশ করে, গল্পের লেখার আত্মপ্রকাশ করে, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? 1861 সালে। এখন যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু বাংলা কত সালে? মৃত্যু বাংলা কত সালে? 22শে শ্রাবণ 1348। 22শে শ্রাবণ 1348। এই যে এইগুলো মাথার মধ্যে কিন্তু রাখতে হবে, কন্টিনিউয়াসলি নিজে প্রশ্ন করতে হবে। যখন একটু বিস্তৃত হয়ে যাবে তখন বলতে হবে রবীন্দ্রনাথের জন্ম, এবার মাথার মধ্যে সবসময় ক্যারি করতে হবে, তাহলে দেখবা তোমার মাথার মধ্যে এগুলো থেকে যাবে। আর যদি তুমি মাথার মধ্যে না রাখো, যেমন ধরো আমি তোমাকে একটা পড়ার সিস্টেম বুঝাই, বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। ভারতের রাজধানী কি? নয়াদিল্লি। পাকিস্তানের রাজধানী কি? ইসলামাবাদ। এখন মনে করো আমার এটা মনে নাই, তাই না? নেপালের রাজধানী কি?
কাঠমান্ডু, তাই না? আমার এটা মনে নাই, প্রথমে কি বলবো, ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা। আমার যখনই মনে চলে গেল তখনই আমি চলে গেলাম ভারত, ভারতের রাজধানীর নাম কি, নয়াদিল্লি, ভারতের রাজধানী কি, নয়াদিল্লি। এটা যখন মনে হয়ে গেল আমার আবার বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশের রাজধানী ঢাকা, ভারতের রাজধানী নয়াদিল্লি। তারপরে আমার যখন দুইটা কমপ্লিট হয়ে গেল আমি পরেরটা আসলাম, পরেরটা কি, পাকিস্তান রাজধানী কি, ইসলামাবাদ, পাকিস্তানের রাজধানী কি, ইসলামাবাদ, পাকিস্তানের রাজধানী কি, ইসলামাবাদ। ইসলামাবাদ আমার হয়ে গেল, আমার কি হলো, আবার যেতে হবে ঢাকায়, নাকি? বাংলাদেশের রাজধানী কি, ঢাকা, পাকিস্তানের ভারতের রাজধানী কি, নয়াদিল্লি, পাকিস্তানের রাজধানী কি, ইসলামাবাদ। এখন আমি বললাম ভুটানের রাজধানী কি, থিম্পু, ভুটান থিম্পু বা গোলট্রাম, নাকি? ভুটান থিম্পু। তো এই যে আমাদের এগুলো কিন্তু একটার পর একটা মনে রাখতে হবে। কারণ ভুটান থিম্পু গেল, ভুটান থিম্পু গেল, এর মধ্যে আমরা চলে আসলাম যে আমেরিকার রাজধানী কি, ওয়াশিংটন, নাকি? এই যে ওয়াশিংটন, এটা কিন্তু আমাদের আস্তে আস্তে এরকম একটা পড়বো আর একটা রিভাইজ দিয়ে আবার আসবো, একটা পড়বো আবার রিভাইজ দিয়ে আসবো। আমরা যদি এরকম রিভাইজ করতে থাকি তাহলে কি হবে, আমাদের পড়াটা স্থায়ী মেমোরিতে চলে যাবে। আমরা বারবার বলছিলাম আমাদের মেমোরি দুই প্রকার, একটা হচ্ছে অস্থায়ী মেমোরি, একটা হচ্ছে স্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরির জন্য আমাদের বারবার সেটাকে পড়তে হবে, স্থায়ী মেমোরিতে চলে যাবে, ঠিক আছে? তাহলে পড়ালেখার নিয়মটা এরকমই করতে হবে। তোমার ধরো প্রতিদিন, আমরা প্রথম দিন হিসাব করছিলাম আমার 13টা প্রশ্ন পড়া লাগবে প্রতিদিন, তাই না? 13টা প্রশ্ন পড়া লাগবে। আমি যদি আমার সেই সিলেবাস কমপ্লিট করি, সম্পূর্ণ কমপ্লিট করি, আমার প্রতিদিন 13টা প্রশ্ন পড়া লাগবে। এর মধ্যে আমার 3 সপ্তাহ চলে যাচ্ছে, তাই না? আমার এই ঋণটা আরও বাড়ছে না, 14টা হয়ে গেছে, তাই দেখো, তাই না? 14টা হয়ে গেছে। তবু আমরা কি করছি, এখনও চুপ করে বসে আছি। এখনও আমাদের মাথায় উঠতেছে না যে আমার সময় দিন দিন আমি ঋণগ্রস্ত হইতেই আসি, আমার পড়ালেখা লাগবে, তাই না? পড়ালেখা করা প্রয়োজন। আর আমি তোমাদের কালকে বলছি, প্রথমেই যেটা বললাম সেটা হচ্ছে কি, ক্ষণিকের আনন্দের সাথে নিজেকে কখনো ভাসায় দিও না। ক্ষণিকের আনন্দ তোমাকে কিন্তু আস্তে আস্তে কী হবে, দীর্ঘস্থায়ী দুঃখের মধ্যে তোমাকে নিয়ে যাবে। আর এই ক্ষণিকের আনন্দগুলো তুমি বুঝতেই পারতেছো কোনগুলো ক্ষণিকের আনন্দ, তাই না? ধরো তোমার মোবাইলে যে চ্যাটিং করতেছো, এটা তোমার ক্ষণিকের আনন্দ। তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যাদের সাথে চ্যাট করতেছো, এটাও তোমার ক্ষণিকের আনন্দ, তাই না? ঠিক আছে, এটাকেও আমরা একেবারে ছোট হিসাবে দেখতেছি না। তোমার ফ্রেশমেন্টের জন্য, তোমার মাইন্ডের ভালোর জন্য এগুলো প্রয়োজন আছে, কিন্তু সেগুলোর একটা লিমিটেশন থাকবে, তাই না? একটা নির্দিষ্ট সময় থাকবে, অতটুকুর মধ্যেই এটুকু সীমাবদ্ধ রাখতে হবে। এরপরে তোমাকে চলে যেতে হবে তোমার গুরুত্বপূর্ণ কাজে। অ্যাজ এ স্টুডেন্ট তোমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি কি? পড়ালেখা, স্টাডি অ্যান্ড স্টাডি, পড়ালেখা আর পড়ালেখা, এটাই তোমার দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব এবং কর্তব্য তোমাকে 100% ফ্লাপ করা লাগবে, তাহলে তুমি কি করবা, একটা সাকসেস দেখতে পারবা। আমি তোমাদেরকে বারবার বলতেছি, তোমরা অতীতে কিভাবে আসছো সেটা আমার দেখার দরকার নাই। আমরা নতুনভাবে আমাদের জীবনটাকে নতুন করে গড়ে তুলবো। আবার এই গড়ে তোলার মধ্যে আমাদের দায়িত্ব দিকে আমরা সজাগ থাকবো, আমাদের নিজের দায়িত্ব, তাই না? আর আমার নিজের দায়িত্ব এখন বর্তমানে পড়ালেখা করা, অন্যদিকে আমার দেখার কোনো দরকার নাই। আমি পড়ালেখা যদি ফ্লাপ করি, আমার সব দায়িত্ব ফ্লাপ হয়ে যাবে। মা বাবার যত্ন নেওয়া, তুমি পড়ালেখা করো, যত্ন নেওয়া শেষ, তোমার যত্ন নেওয়া হবে, কারণ মা বাবা তোমাকে এটা করতে বলছে, তাই না? তোমার পিতামাতা তোমাকে নির্দেশ দিয়েছে তুমি পড়ালেখা করো, তার মানে তুমি পিতামাতার কথা নির্দেশ অনুযায়ী চলতেছো, তার মানে তাদের সেবা তুমি করতেছো, তাই না? তাদের সেবা করতেছো, তাদের সেবাটা কমপ্লিট। তোমার টিচারের নির্দেশ মানা হয়ে যাচ্ছে, তুমি পড়ালেখা, টিচাররা কি বলতেছে, পড়ালেখা করো। সমাজ তোমাকে কি বলছে, সমাজের মঙ্গল করো, তাই না? সমাজ দেশের মঙ্গল করো। তুমি যদি পড়ালেখা করো, তোমার দেশের মঙ্গল, সমাজের মঙ্গল হয়ে যাবে। তোমার একটাই দায়িত্ব, একটাই কর্তব্য, সেটা কি, পড়া, এবং মনোযোগ সহকারে পড়া। টেবিলে বসে থাকলা, সেদিন বলছিলাম কাজ কাকে বলে, আমাদের ফিজিক্সের ভাষায় কাজ কাকে বলে, কোনো বিন্দুকে, কোনো বস্তুকে যদি আমরা বল প্রয়োগে সরাতে পারি, যতটুকু স্মরণ ঘটবে এই স্মরণটুকে আমরা কাজ বলবো, তাই না? এখন যদি আমার শক্তি আছে, এই শক্তিতে আমি যদি দেয়ালে শক্তি প্রয়োগ করে আমি দেয়ালকে সরাতে পারবো, কিন্তু আমার এনার্জি কিন্তু ক্ষতি হচ্ছে, এনার্জি কিন্তু শেষ হচ্ছে, কিন্তু আমি দেয়ালকে সরাতে পারতেছি না, তথাপি আমার কাজ শূন্য। আর এই কাজটাই যদি আমি টেবিলে বসে থাকি ঘন্টার পর ঘন্টা, আমার এনার্জি লস হচ্ছে, কিন্তু আমার পড়ালেখা হচ্ছে না, এখানেও কাজের সংখ্যা কি, শূন্য। অতএব আমি টেবিলে 10 মিনিট বসবো বা 20 মিনিট বসবো, এতটুকু আমি পুরো ইউটিলাইজ করবো, একবারে 100% ইউটিলাইজ করে উঠবো, যে আমার 10 মিনিট পড়া মানে আমার 10 মিনিটই পড়া। আর এর জন্য আমার কি লাগবে, মনোযোগ।
তাই না? মনোযোগ করা লাগবে, আমার মেন্টালিটিকে একবার সেন্ট্রালাইজ করতে হবে, পড়ালেখার প্রতি কেন্দ্রীভূত করতে হবে যে আমি এখন পড়ালেখা করব। আমি যখন পড়ালেখা করব তখন অন্য কোনো কিচ্ছু ভাববো না, অন্য কোনো কিচ্ছুই ভাববো না। না ভাববো আমার স্বপ্ন নিয়ে, না ভাববো আমার দুঃস্বপ্ন নিয়ে, তাই না? অনেকের দুঃস্বপ্ন থাকে, অনেকের দুঃখ থাকে, তাই না? একটা কৌতুকে তুমি কতবার হাসতে পারবা? একটা কৌতুক তোমাকে শোনানো হচ্ছে, তুমি কতবার হাসতে পারবা? 2 বার 3 বার, তারপরে কিন্তু আর হাসি আসে না, আসে? তাহলে তুমি যদি একটা কষ্ট পেয়ে থাকো, তাই এতবার বেদনা পাচ্ছ কেন, এত কষ্ট পাচ্ছ কেন? তোমার ঘটনায় ধরো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটা নিয়ে তুমি এত কষ্ট পাচ্ছ কেন? বারবার কেন কষ্ট পাচ্ছ? 2 বার 3 বার কষ্ট পাইলেই সেটা ভুলে যাওয়া দরকার, তাই না? এরকম লাইফে মানুষের অ্যাক্সিডেন্ট থাকতেই পারে, তাই না? ঘটতেই পারে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটতেই পারে। এটা নিয়ে সারা জীবন দুঃখ করার কোনো কিছুই নেই। আছে? পৃথিবীতে কে কাহার? আবার বললাম, পৃথিবীতে কে কাহার? কেউ কারো নাই, সবাই সবার জন্য। আমি বলছিলাম যত্ন তোমার নিজেরই যত্ন নিতে হবে, অন্য কেউ তোমার যত্নের জন্য নাই, তাই না? নিজের যত্ন নিজেকে নিতে হবে, নিজের পড়ালেখা নিজেকেই সম্পূর্ণ করা লাগবে, অন্য কেউ এসে সম্পূর্ণ করে দিবে? তোমার ধরো অনেকে, তোমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমার বান্ধবী বা আমার বন্ধু এ পড়ালেখায় ভালো, অতএব পরীক্ষার সময় আমি এর কাছে বসলেই ভালো কিছু করতে পারবো। এটা ভ্রান্ত ধারণা, কখনোই ভালো হবে না। বরঞ্চ তুমি যদি তোমার উপরে দক্ষতা রাখো, তোমাকে চিনো যে আমি পারবো, আমি কেন, ও যদি পারে আমি কেন পারবো না? ওর উপরে আমার কেন আত্মনির্ভরশীল হওয়া লাগবে? আমি কি পরগাছা যে তার উপরে আমার আত্মনির্ভরশীল হওয়া লাগবে? আমার কি পা নাই? আমি কি তার পায়ের উপরে দাঁড়ায় থাকতে হবে? আমার নিজের পায়ে আমি দাঁড়াবো, তাই না? আমার কি ব্রেন নাই? আমার ঘিলু নাই? আমি তার ঘিলুর উপরে এই করব? এইভাবে না, আমার নিজের পায়ের উপরে দাঁড়াতে হবে, নিজের উপরে আত্মবিশ্বাস আনা লাগবে, কনফিডেন্স, তাই না? সেলফ কনফিডেন্স বাড়াইতে হবে যে আমি পারবো এটা, এবং আমার পারার জন্য প্রথম করতে হবে পরিশ্রম। সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। যদি এখন সময় নষ্ট না করো, তোমাকে সময় একটা বড় কিছু উপহার দেওয়ার জন্য বসে আছে, অনেক বড় কিছু, যেটা তুমি কল্পনা করতে পারবে না যে সময় তোমার জন্য কি উপহার নিয়ে বসে আছে। আর সময় নষ্ট করো, সময় তোমাকে ধিক্কার জানাতেও কখনো দ্বিধাবোধ করবে না, কখনো দ্বিধাবোধ করবে না ধিক্কার জানাইতে। তোমার জন্য তুমি যদি সময়ের মূল্য দাও, তোমার জন্য সময় উপহার নিয়ে বসে আছে। আর যদি সময়কে তুমি নষ্ট করো, তোমাকে ধিক্কার জানাতেও সে বসে আছে, সে ধিক্কারও জানাবে, তাই না? এজন্য আমাদের উচিত হবে কি? সময়কে মূল্য দেওয়া, প্রত্যেকটা সময়কে মূল্য দেওয়া, প্রত্যেকটা মুহূর্তকে সময় দেওয়া, যে আমি এই মুহূর্ত এইভাবে নষ্ট করতেছি, মানে আমার জীবন থেকে এই সময়টা নষ্টের তালিকায় চলে যাচ্ছে। আর আমরা চাবো আমাদের সময়টাকে নষ্টের তালিকায় না রাখার জন্য, তাই না? সর্বাত্মক চেষ্টা করব। এখন থেকে আমাদের এই যে আমাদের কলেজ জীবন নতুনভাবে শুরু হবে। আমার একটা গান আছে না, আমার প্রথম সেই কলেজ জীবন, তোমাকে দেখে শুরু হলো প্রথম জীবন, তাই না? থাকবে তোমাদের মধ্যে প্রেম, থাকবেই, প্রেম থাকা উচিত, তাই না? প্রেম না থাকলে পুরো বিশ্ব কই থেকে আসবে? তবে সেটা আমি তোমাদের ছেলে মেয়েদের প্রেমকেও কিন্তু সাপোর্ট করি, কিন্তু সেটা কখন সাপোর্ট করব? যেটা হচ্ছে তোমাদের রিলেশনটা যদি তোমাদের দুজনকে উপরে নিয়ে যায়, তাই না, ভালোর দিকে নিয়ে যায়, আমি তাকে সাপোর্ট করব। কিন্তু তোমাদের সম্পর্ক দেখা যাচ্ছে তোমাদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছে, মানুষের চোখে খারাপ করতেছে, সমাজের চোখে খারাপ করতেছে, আমি সেটাকে সাপোর্ট করব না। তুমি যদি মনে করো আমাদের সম্পর্ক হওয়ার পর আমরা আরও নিচের দিকে যাচ্ছি, তাহলে তুমি বুঝবা যে এই সম্পর্কটা কোনো দিক দিয়ে মঙ্গলকর না, এটা কখনোই তোমার জন্য ভালো দিক নিয়ে আসবে না। আর যদি মনে করো তোমাদের সম্পর্ক তোমাদেরকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে মনে করবে এই সম্পর্ক আর কেউ বিরোধিতা করুক, তুমি কখনো সেটাকে ত্যাগ করবে না। যে কেউ বিরোধিতা করতে পারে, তোমার এটা ত্যাগ করা উচিত না, কারণ আমার এই সম্পর্ক আমাকে উপর দিকে নিয়ে যাচ্ছে, আমি এটাকে সামনে গেলে আমি আরও উপরে যেতে পারবো। এটা যদি তোমার একেবারে প্রিয় ভাজনকেও তোমার বিরোধিতা করে, তবুও তুমি এটাকে ত্যাগ করবা না। আর যদি দেখো আমার সম্পর্ক আমি যেখানে ছিলাম সেখান থেকে নিচে নেমে যাচ্ছি, তাহলে তোমার সবাই যদি বলে এই সম্পর্ক টিকায় রাখো, আমার মনে হবে তোমার সেই সম্পর্ক টিকায় রাখা উচিত হবে না। বুঝা গেল? কয়টা বাজে? 10টা 7, তার মানে আরও 13 মিনিট, তাই না? এরপরে তো আরও 55 মিনিট হবে, তাই না? যাই হোক, আমাদের এখন এই যে সময় যখন বাড়বে, আমি কথা বলতে বলতে কিন্তু এক সময় কী হবো, টায়ার্ড হয়ে যাব। তখন কি করতে হবে? আমাদের ক্লাসের প্রাণ রক্ষার জন্য কি করতে হবে? তোমাদের কিন্তু পার্টিসিপেট করতে হবে ক্লাসে, কিন্তু তোমরা পার্টিসিপেট করোই না।
তোমরা কেউই বলো না স্যার আমি এই ব্যাপারটা এই টপিকটা বুঝতেছি না, এই টপিকটা আমাকে একটু বুঝান, বা আমি এই টপিকটা এরকম বুঝছি, আপনার কেমন মনে হয় স্যার এটা কি এরকমভাবে বুঝলে ভালো হবে না এইভাবে বললে ভালো হবে? এটা তোমাদের কাছ থেকে উইলিংলি আসবে। আমি তো বলছি তোমাদের কোনো ভয় ডর সংকোচ কিছু রাখতে হবে না ক্লাসে, কোনো ভয় ডর নাই। কিসের ভয়, কিসের ডর, কিসের সংকোচ? আমি পারি না বলে দেবো স্যার আমি এটা পারতেছি না, আমি পারি স্যার এটা এই জায়গাটায় আমার দক্ষতা ভালো আছে, তুমি সেটা বলবা। তোমাকে এখানে কেউ আঘাত করতেছে, ব্যত্রাঘাত করতেছে, করবে না। আমি চাচ্ছি তোমার আমার রিলেশনটা একেবারে বন্ধুত্বের মতন থাকুক, কিন্তু বন্ধুত্ব কতটুকু? বন্ধুত্বর ব্যাপারটা আছে যেটা হচ্ছে টিচার এবং ছাত্রের মধ্যে বন্ধুত্ব হতে পারে, কিন্তু সেটার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকবে, তাই না? তুমি তোমার পাশের যে বন্ধুর সাথে যেরকম রিয়্যাক্ট করবা, সে টিচার বন্ধুর সাথে সেভাবে রিয়্যাক্ট করার যাবে না। সবার একটা নির্দিষ্ট সীমা আছে, তাই না? এই সীমা অতিক্রম করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘনকারী কি? শয়তান নাকি? সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন, সীমার মধ্যেই তোমাকে থাকতে হবে, আর সীমার মধ্যে থাকাই হচ্ছে মানব জীবন। আর এর মধ্যেই তোমাকে সৃষ্টি, সব সময় চেষ্টা করবা কিছু ক্রিয়েটিভ করার, সৃষ্টিশীল হওয়ার, নতুন নতুন কিছু। এই যে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসছে না, তোমাদের প্রশ্নের ধারা কেমন জানো তোমরা? কেমন প্রশ্ন আসবে তোমাদের? তোমাদের বাংলায় 11টা প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে গদ্য থেকে থাকবে 4টা প্রশ্ন, পদ্যতে থাকবে 3টা প্রশ্ন, কয়টা হইল? 7টা। আর 2টা থাকবে উপন্যাস থেকে, কয়টা হইল? 9টা। আর 2টা থাকবে নাটক থেকে, কয়টা হইল? 11টা। এই 11টা প্রশ্নের মধ্যে থেকে তোমাকে দিতে হবে 7টা প্রশ্নের উত্তর। এখান থেকে অবশ্যই 3 ধাপ, ক খ গ 3টে ধাপ আছে না, 3 ধাপের প্রশ্ন তোমাকে অবশ্যই টাচ করতে হবে। যেটা হচ্ছে তোমাকে, যদি তুমি গদ্যে যাও, গদ্যে যদি 3টা দাও তাহলে তোমার পদ্য একটা দিতে হবে, কয়টা হইল? 4টা। আরও কয়টা থাকে? 3টা। তাহলে 3টা তুমি কই থেকে দিবা? উপন্যাস আর ইসের থেকে, তাই না? এখান থেকে দিতে হবে। তার মানে তোমার কবিতার থেকে 2টা দিতে হবে, গদ্যর থেকে 2টা দিতে হবে, কয়টা হলো? 5টা। আর 2টা দিতে হবে নাটক এবং উপন্যাস থেকে। এই হলো 7টা। আর বাংলা লেখায় আমি যখন মনে করি, বাংলা খাতা কিন্তু সম্পূর্ণ শেষ করা খুব টাফ, তাই না? ফুল মার্কসের অ্যান্সার করে আসা টাফ না? দেওয়া যায়? দেওয়া যায় না। অনেক সময় থাকতেই দেখা যায় সময় শেষ, কিন্তু লেখা আছে প্রচুর। আমরা হয় কি, আমরা প্রথম প্রশ্নটা এত মনোযোগ সহকারে লেখি, আমার তো মনে হয় 1 ঘন্টা লাগে প্রথম প্রশ্নটার উত্তর দিতে, বাকি 6টা 2 ঘন্টার মধ্যে দিতে হয়, তাই না? এটা কিন্তু আমাদের করা যাবে না। আমাদের করতে হবে, সময় দিতে হবে, যে আমি প্রত্যেক মার্কের জন্য আমি কত সময় দিব, তাই না? দেখা যাবে কি 1 মার্কের জন্য তুমি সর্বোচ্চ 2 মিনিট সময় দিতে পারো, 1 মার্কের জন্য তুমি সর্বোচ্চ 2 মার্কের 2 মিনিট সময় দিতে পারো, অথবা 3 মিনিট দিতে পারো। কিন্তু তুমি যখন এই সময়টা বাড়াই দিবা, তখন দেখবা তোমার বৃহৎ অংশ বাকি আছে পরীক্ষা শেষে। তাহলে তুমি ক যখন দিবে, কয়ের মধ্যে আছে কত? 4 মার্ক নাকি? কতে 4 ও কতে 1, তারপর খতে 2, গতে 3, আর ঘতে 4। তাহলে আমি যখন ক প্রশ্নের উত্তর লিখবো, রবীন্দ্রনাথের জন্ম কত সালে, তাই না? তুমি লিখবো, যদি লেখো কত 1861, যদি ওখানে সাল দিতে চাও, মাস দিতে চাও, মাস দিতে পারো, 7ই মে 1861, অথবা 1268 25শে বৈশাখ, এটা তুমি দিতে পারো। কিন্তু তুমি যখন দিবা রবীন্দ্রনাথের জন্মদিন এত, তোমার কিন্তু সময় বেশি চলে গেল, তাই না? তুমি শুধু দিবে প্রশ্ন কি আছে ওটা লিখবা, তার মানে তোমার 1 মিনিটের মধ্যে এটা ফ্লাপ হয়ে যাবে। তখন 2 মিনিট আসলো, যে ঠাট্টার সম্পর্ক আমি আর বাড়াতে চাই না, ব্যাখ্যা করো। খতে মনে আসলো, ঠাট্টার সম্পর্ক আমি আর বাড়াতে চাই না, এটা ব্যাখ্যা করো। তুমি কীভাবে ব্যাখ্যা করবা? এটা কিন্তু গল্প পড়তে হবে তোমার। গল্প পড়ছো না, যে ঠাট্টার সম্পর্ক কখন আসছে? শম্ভুনাথ সেন, যখন শম্ভুনাথ সেন বলে কি, যখন ওই যে বলে আপনারা এখন যান, মামা বলে বিয়ে, বিয়ে তো হবে না, কারণ যে বলে যে আমি আমার মেয়ের গহনা চুরি করতে পারি, যারা মনে করে তাদের মন মানসিকতা এত ছোট, এদের সাথে তো আমার কন্যার আমি বিয়ে দিব না। তখন বলে আপনি কি ঠাট্টা পেয়েছেন, ঠাট্টা করতেছেন? তা আপনি তো ঠাট্টা করে নিজেই বসে আছেন, আর আমি ঠাট্টার সম্পর্কে বড় করতে চাই না, তাই না? এই যে ব্যাখ্যাটা তোমার ওখানে উল্লেখ করতে হবে। পড়ালেখা লাগবে, যে একদম মুখস্থ করা লাগবে, আর গাইড কেউ ব্যবহার করবা না, গাইড ব্যবহার করবা না, পড়বা এবং ওখান থেকে মূল বইয়ের থেকে উত্তর দিবা, দেখবা মার্কস অনেক বেশি পাবা, ঠিক আছে? আর গাইড ব্যবহার করবা, মার্কস বেশি পাবা না। এই জন্য আমি যদি বলি ঠাট্টার সম্পর্ক, এখানেও তোমার 2 মিনিট, কত 2 মার্ক আছে না, তুমি 4 মিনিট সময় দিতে পারবা, তাই না?
4 মিনিট সময় দিয়ে তুমি এই প্রশ্নটা লিখবা। গতে এরকম থাকবে, প্রশ্নটা এরকম থাকে যে এখানে একটা উদ্ধৃতি থাকবে, সেখানে একটা ধরো কল্যাণী, ওখানে আমেনা নামের একটা মেয়ে থাকলো, মা আমেনা যেই থাক XYZ নামের একটা মেয়ে থাকলো, তারও কিছু ইতিহাস তুলে ধরা হলো। ইতিহাস তুলে ধরার পরে নিচে থাকলো কি, তুমি আমেনা এবং কল্যাণীর মধ্যে কোথায় সাদৃশ্য, বই সাদৃশ্য কোথায় খুঁজে পেয়েছো সেটা তুমি ব্যাখ্যা করো। তুমি তারপরে বুঝবা যে ওই উদ্ধৃতিতে যেটা লেখা আছে, আর আমরা এখানে তো দেখছি কল্যাণী কেমন শিক্ষিত, তাই না, সত্য ন্যায়পরায়ণ, তাই না, এবং ধৈর্যশীল, তাই না। এগুলো তুমি যখন দেখবা তখন ওই দুইজনকে কম্পেয়ার করবা, দুইজনকে তুলনা করে ওখানে তোমার মতন তুমি লিখে দিবা। আর ঘতে কি থাকবে, ঘতে একটা কাহিনী থাকবে এবং বলবে তোমার মন্তব্য কি উল্লেখ করো। তুমি তোমার মন্তব্য ওখানে যুক্তিসঙ্গতভাবে কিছু, তুমি গল্পের থেকে কিছু নিয়ে আসবা। তোমরা কি করো, শুধু উদ্ধৃতি তুলে দাও। উদ্ধৃতি তুলে দিলে হবে না, ওখান থেকে দুইজনে কম্পেয়ার করে তারপরে তুমি নিচে তোমার মন্তব্য লিখবা। সর্বসাকুল্যে পড়ার শেষে আমি মন্তব্য করতেছি এখানে এই এই সঙ্গতি আছে বা এই এই মিলগুলো আছে, আমি এর পক্ষে আর আমি এর বিপক্ষে, তাই না। তুমি তোমার মন্তব্য ক্লিয়ার করবা, কনসেপ্ট ক্লিয়ার করে দিবা। তুমি দেখবা 4-এর মধ্যে 3 পাবা। আর যদি তুমি হাঁকাও মানে লিখে রাখো, কী পাবা, খালি খাতা ভর্তি করে লিখবা। এই যে আমি তোমাদেরকে বলি, আমাদের এই ব্যাচের আগের ব্যাচে একটা মেয়ে ছিল, সে 13 পেজ লিখছে। 13 পেজ মানে তোমার খাতা লেখার পরেও আরও পেজ বাকি ছিল, আরও 13টা পেজ নিছে, মানে মূল খাতার পরে আরও 13টা পেজ নিছে, সম্পূর্ণ লিখছে। মানে খালি লেখা আর লেখা, হাতের লেখাও সুন্দর। আমি প্রথমে তাকে খাতা দেখে কী করছি, প্রথমে তো আমি ওইভাবে উল্লেখযোগ্য পড়ে 43 পাইছে। তারপর যখন একটা প্রশ্ন ভালো করে পড়লাম, এটা কী লিখছে, শুধু তো উদ্ধৃতি তুলে ধরছে, তাই না। আর কি লিখছে, কারোর সাথে কোনো সেন্টেন্সের সাথে কোনো সেন্টেন্সের সামঞ্জস্যতা নাই। পরবর্তীতে সেই পুরো খাতায় কত পাইছে জানো, 5। তাহলে এত লিখে লাভ কী হইল, এত লিখে লাভ কী হইল। তারপর ওই খাতার জন্য ওদের ব্যাচের খাতাটা আমি আবারই করছি। দেখা গেছে যেখানে 50 জন মানে 20 জন পাস করছিল, পরে 5 জন পাস করছে, বাকি সবাই ফেল। কারণ এরকমই সবাই উদ্ধৃতি তুলে ধরতেছে। উদ্ধৃতি তুললেই হবে না, উদ্ধৃতির সাথে তোমার প্রশ্ন কী চাইছে সেটার ব্যাখ্যা দিতে হবে, প্রশ্ন কী চাচ্ছে সেটা করতে হবে। তোমাকে যখন খতে ব্যাখ্যা চাচ্ছে, খতে এরকম যে তোমার যদি বিলাসী গল্প পড়ো, 8 ক্রোশ মানে 8 মানে 2 ক্রোশ মানে 4 মাইল নাই, এর চেয়ে অনেক বেশি ব্যাখ্যা করো, তাই না। এরকম যদি আসে তা তোমাকে গল্পের আলোকেই ওটা ব্যাখ্যা করা লাগবে। তুমি যদি অন্য জায়গার থেকে আনলে ব্যাখ্যা করলে হবে না, গল্পের আলোকেই ব্যাখ্যা করা লাগবে। এজন্য গল্পটা ফুল তোমাকে পড়া লাগবে। ভালো করে মনোযোগ সহকারে 2-3 বার গল্পটা পড়লে আমার মনে হয় না তোমাদের প্রশ্ন মুখস্থ করা লাগবে। তুমি যেখানে প্রশ্ন আসবে সেখানে উত্তর দিতে পারবা। 2-3 বার 4 বার 5 বার গল্প পড়তে হবে। কবিতাগুলোর জন্য তোমার কী করতে, কবিতার ভাবগুলো বোঝা লাগবে, কবিতার ভাব, কবিতা কী বলতেছে। আমরা যখন কবিতা অংশে যাব তখন কবিতা নিয়ে আলোচনা করব। পড়ালেখা কিন্তু বাংলা পড়া খুবই সহজ। তুমি খালি গল্পটা পড়বা মনোযোগ সহকারে, দেখবা তুমি সব কটা প্রশ্নের উত্তর দিতে পারছো, সব প্রশ্নের উত্তর দেবে। আর একটা ব্যাপার, ওই যে পাঠ পরিচিতি আছে না, পাঠ পরিচিতি দেখবে কতগুলো শক্তিশালী শব্দ আছে ওখানে, তাই না, স্ট্রং শব্দগুলো আছে। যদি পারো পাঠ পরিচিতিগুলো মুখস্থ করবা। মুখস্থ করলে তুমি যে কোনো ক খ গ ঘ যে প্রশ্নের উত্তর থাকবে ওখান থেকে যে শব্দগুলো তুমি ব্যবহার করবা না, যে কোনো টিচার তোমার লেখা দেখলে খুশি হবে, যে কোনো টিচার, এবং তোমাকে অত্যাধিক মানে বা অন্য চেয়ে বেশি মার্ক দিবে। তোমাদের একটা আছে না, আমি তোমাদেরকে বলি, ওই যে ভোগে সুখ নয় ত্যাগেই সুখ, তাই না, একটা আছে না ভাব সম্প্রসারণ। তো এটা যখন আমি যখন 9-এ পড়তাম 10-এ পড়তাম তখন এটা আসছিল আমাদের, ভোগে সুখ নয় ত্যাগেই সুখ। তখন অনেকে তো বই পড়ে দিছিল, আমি বলছিলাম কি আমি বই পড়ি না, আমি নিজের মতন করে দিছিলাম। যদি আমার একটি বল থাকে আর এই বলটা যদি আমি মাঠে খেলতে নিয়ে যাই, তাই না, আমি যদি সবাইকে এটা বিলাই না দিয়ে আমি একা খেলি, তাহলে কি আমি সুখ পাবো? আমার বলটা সবার মাঝেই বিলাই দিতে হবে, তাই না, তাহলেই তো আমি সুখ পাবো। এরকমভাবে বলছিলাম। স্যার কিন্তু আমাকে উনি অনেক কিপটা ছিল মানে মার্কসের ক্ষেত্রে, তবু আমাকে 10-এর মধ্যে 7 দিছিল, আর অন্য জায়গায় 2-3 দিছিল। এই যে এইভাবে, কারণ পড়ালেখার এই যে সৃজনশীল, আমি তোমাকে বললাম কি সৃজনশীল যে এরকম একটা ব্যাপার, শ্রীরায়ের চরে যাইতে কোন দিক দিয়ে কোন রাস্তা ব্যবহার করা হবে। ধরো পানিপথেও তুমি যাইতে পারবা, স্থলপথেও যাইতে পারবা, আবার বিমান যোগেও যাইতে পারবা, ধরো গেল, তাই না। এখন আমি তোমাকে অ্যাজ এ টিচার আমি তোমাকে স্থলপথে নিয়ে গেলাম, তাই না, নিয়ে যাওয়ার পরে আবার নিয়ে আসলাম। আমি এখন তোমাকে বলবো এক কাজ করো, শ্রীরায়ের চরে তুমি এখন পানিপথে যাও,
আমি কিন্তু তোমাকে পানিপথে নিয়ে যাই নাই, আমি গেছি স্থলপথে নিয়ে গেছি, তাই না? আর প্রশ্ন আসবে কি, তুমি এখন পানিপথে যাও। তো এই যাওয়াটা এটাই হচ্ছে সৃজনশীল। তোমাকে পড়ানো হবে ওই অনুযায়ী আরেকটা তোমাকে প্রশ্ন করা হবে। তোমাকে সৃজনশীল কখনোই তোমার কমন আসবে না, কখনোই কমন আসবে না। যে আশা করবা যে সৃজনশীল আমার কমন আসবে, এটা করা মানে ভ্রান্ত, এটা ভুল। সৃজনশীল তোমার কমন আসবে না, তোমাকে ওই অনুযায়ী ক্লাসে ডিরেকশন দেওয়া হবে, অন্য অনুযায়ী তোমার প্রশ্ন আসবে অন্য, কিন্তু ওই ধাঁচেরই। এখন তুমি যদি নৌকা দিয়ে যাও, তুমি কিন্তু সিরাজচর যাইতে পারবা, তাই না? তোমার যেখানে গেছিলা তুমি অটোতে করে, এখন যাচ্ছ তুমি কি নৌকায় করে। দুইটা ভিন্ন জায়গা কিন্তু, তাই না? দুইটা ভিন্ন পরিস্থিতি, কিন্তু তুমি যাচ্ছ তোমার গন্তব্য কোথায়? একই জায়গায়, সিরাজচরে। এরকমই তোমার সৃজনশীল কিন্তু এরকমই প্রশ্ন। তোমার গন্তব্য একই থাকবে কিন্তু উপক্রম থাকবে আলাদা। তুমি কি বুঝছো এটার জন্য, কারণ তুমি যদি মাথা দিয়ে চিন্তা না করো, কখনো তোমার মেধা বিচ্ছুরণ ঘটবে না, কখনো তোমার মেধার প্রকাশ ঘটবে না। তোমার মাথায় চিন্তা করতে হবে। আর তোমরা চিন্তা করাই ভুলে গেছো, কেন জানি তোমরা চিন্তাই করো না। চিন্তা আর দুশ্চিন্তা দুটার মধ্যে তফাৎ আছে কিন্তু। দুশ্চিন্তা করা যাবে না, দুশ্চিন্তা করা যাবে না, চিন্তা করতে হবে। চিন্তা হচ্ছে গঠনমূলক, আর দুশ্চিন্তা হচ্ছে ধ্বংসাত্মক। দুশ্চিন্তা তোমাকে ধ্বংস করে দিবে, তাই না? এই জন্য দুশ্চিন্তা করা যাবে। দুশ্চিন্তা কোনগুলো? ধরো তুমি কালকে তোমার একটা কারো সাথে তোমার যুদ্ধ লাগবে, ধরো ভারতের সাথে ভারত মিয়ানমার যুদ্ধ লাগছে। এখন আমাদের কি হবে? আমরা হায় উতাস করতেছি, তোমার হায় উতাস করে কোনো লাভ আছে? আবার ধরো তোমার কালকে সকালে তোমার ফাঁসি হয়ে যাবে, তাই না? তুমি সারা রাত দুশ্চিন্তা করলা, সূর্য কি দেরিতে উঠবে? হ্যাঁ? বা তোমার ফাঁসির রায় চেঞ্জ হয়ে যাবে? এজন্য দুশ্চিন্তা করা যাবে না। আমার ক্লাস শেষ, তাহলে কে? আমাদের কেউ আসো, আসো, কি হলো? আসো, এত দেরি কেন? হ্যাঁ, কই থেকে আসতো এতক্ষণ পর? দেরি মানে পুরো ক্লাসই তো শেষ, আর 1 মিনিট আছে আমার ক্লাস। যাই হোক, তাহলে আমাদের রবিবার থেকে আমাদের রুটিন চেঞ্জ হয়ে যাবে, হয়তো বা রুটিন তোমাদেরকে দিয়ে দিবে। আর 10টার থেকে হলে আমার মনে হয় তোমাদের জন্যই ভালো হবে, আস্তে আস্তে তাড়াতাড়ি চলে আসবে, তাই না? যাই হোক, যদি তোমরা 9টার দিকে আসতে চাও, আমার মনে হয় 9টার দিকে আসলে ভালো হবে। তোমরা নিজেরা বসে নিজেদের মধ্যে ডিসকাস করবা পড়ালেখা নিয়ে, তোমাদের পড়ালেখাটা আরও ভালো হবে, তাই না? তোমার নাম কি? মেহেদি হাসান। মেহেদি হাসানকে আমি যা লক্ষ্য করলাম, ওই একটু পড়ালেখার মধ্যে কিন্তু অ্যাক্টিভ। যাই হোক, আমাদের পরীক্ষা মনে সামনে, আর আমরা একটা টেস্ট পরীক্ষা নিব কি তোমাদের? আমরা আগে শেষ করি, অপরিচিতা শেষ করি, অপরিচিতার উপরে একটা পরীক্ষা নিব, ঠিক আছে? স্যার ওই যে কই স্যারো। আর তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আর কি বিশুদ্ধ পানি, পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করবা। আর মারুফ, কি নাম তো এর নাম কি? মেহেদি। মেহেদি অ্যাক্টিভ আছে, তোমরা একটু মেহেদিকে সাপোর্ট তো দিবে, মানে ওর মতন একটু চলার চেষ্টা করো। ও কিন্তু আমি কালকের থেকে দেখলাম যে প্রশ্ন করছি, ও টপাটপ উত্তর দিতে পারতেছিল। আর এদিকে একটু আয়সা আছে, তাই না? এরকম সবারই হওয়া উচিত। পড়ালেখা করলেই কিন্তু উত্তর দিতে পারবা, হ্যাঁ, তাছাড়া পারবা না, ঠিক আছে? তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। কি অবস্থা? কার ক্লাস এখন তোমাদের?